Welcome back to SS2 Digital Learning. Today we are going to learn an interesting topic about sentence according to its structure. অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে তিনটে পার্টে ভাগ করা হচ্ছে। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো যদি বাংলায় দেখা হয়, বাংলায় অনেকে পড়েছে দেখবে যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। ঠিক এটাই সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য, এটা মানে হচ্ছে সরল বাক্য। কমপ্লেক্স মানে কি না জটিল, অর্থাৎ যে বাক্যটার মধ্যে জটিলতা থাকবে। সরল মানে হচ্ছে স্বাভাবিক বা সাধারণ বাক্য, সেটা হচ্ছে সরল বাক্য, আর সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি না জটিল মানে কি মানে যে সেন্টেন্সটার মধ্যে থাকবে দুটো দ্যাট, হুইচ, হোয়েন, হোয়ার, এইসব WH ওয়ার্ডও যুক্ত থাকতে পারে। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি না কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য, অর্থাৎ বাংলায় দেখবে এবং, কিন্তু ইত্যাদি যুক্ত করা হয়। ঠিক সেরকম ইংরেজিতেও অ্যান্ড, বাট, অর, সো, আইদার, অর, নেইদার, নর এসব যুক্ত করা হয়। তো সিম্পল সেন্টেন্স, তাহলে স্ট্রাকচার অফ সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্সের গঠন অনুযায়ী তিনটে ভাগে ভাগ করা হলো। তাহলে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এরপর আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে এই তিনটে সেন্টেন্সকে আমরা একটু চিনব। তো আমাদের যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে নিয়ে বা কমপ্লেক্স সেন্টেন্সকে নিয়ে বা কম্পাউন্ড সেন্টেন্সকে নিয়ে কেমন করে একটা সেন্টেন্স গঠন করা যাবে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য বা লক্ষ্য। তো সেই উদ্দেশ্য বা লক্ষ্যকে পূরণ করার জন্য আমরা আগে আমাদেরকে এই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সের সম্পর্কে একটু ধারণা থাকা দরকার, সেটা নিয়ে আজকের ক্লাসটা। তো প্রথম আসা যাক সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য, আমরা জানলাম। তো সিম্পল সেন্টেন্সের যে ডেফিনেশনটা লেখা আছে দেখো, তো এটা লেখার উদ্দেশ্য আমার হচ্ছে যাতে করে সময়টা না নষ্ট হয়, তার জন্য এগুলো আগে থেকে লেখা হয়েছে। তো সিম্পল সেন্টেন্সটা কি না, এ সেন্টেন্স দ্যাট কনসিস্ট অফ ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব ইজ কল্ড এ সিম্পল সেন্টেন্স। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে কি থাকবে না, একটা সাবজেক্ট থাকবে, আর কি থাকবে না ওয়ান ফাইনাইট ভার্ব। তো আমি যখন বললাম যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে আমাকে আগে সাবজেক্ট কি, ফাইনাইট ভার্ব কি, তার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। তো সাবজেক্ট আমরা সবাই জানি যে সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের যে ডোয়ার, যে কাজটা করছে সে হচ্ছে ওই সেন্টেন্সের সাবজেক্ট। কিন্তু ফাইনাইট ভার্বটা কি? তো ফাইনাইট ভার্ব কি না, ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্বটাকে বলা হয়, বা একটা সেন্টেন্সের সেই ভার্বটাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব, যে ভার্বটা একটা সেন্টেন্সে যখন ইউজ করা হয় তার মধ্যে অবশ্যই একটা টেন্স থাকবে, অর্থাৎ ওই ভার্বটা একটা টেন্স ক্যারি করবে। আর একটা কি না, বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করতে সাহায্য করবে। সেই ভাব, সেরকম যদি কোনো ভার্ব আমরা একটা সেন্টেন্সে পাই, সেই ভাবটা হবে ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব প্রসঙ্গে আর একটা কথা আমাদেরকে বলতেই হবে, তার অপোজিটটা অর্থাৎ নন ফাইনাইট ভার্বের কথা, তবেই আমরা ফাইনাইট ভার্বটা আরও ক্লিয়ার হয়ে যাব। তো ফাইনাইট ভার্বের অপোজিটটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি না, যে ভাবটা একটা সেন্টেন্স ও বাক্যে ভার্বের মতো দেখতে হয় কিন্তু ভার্বের মতো কাজ করবে না, অর্থাৎ তার মধ্যে কোনো টেন্স ক্যারি করবে না আর বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারবে না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব বলা হয়। তো একটু নন ফাইনাইট ভার্ব সম্পর্কে বলে দিই একটু। তো নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার। কি কি? নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার। তো সেগুলো কি না, এক নম্বর হচ্ছে জেরান্ড। জেরান্ড কি না, যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং নাউন রূপে প্রকাশ পাবে তখন সেটাকে বলা হচ্ছে জেরান্ড, অর্থাৎ টেন্স থাকবে না, ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে এবং নাউনের মধ্যে যখন কাজ করবে তখন সেটা হচ্ছে জেরান্ড। আর পার্টিসিপেল, তারপর পার্টিসিপেল কি না, পার্টিসিপেল হচ্ছে যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে বা ইডি, ইএন, ডিটি ইত্যাদি যুক্ত হবে এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন সেটাকে বলা হচ্ছে পার্টিসিপেল। আমরা পরে
এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে। আর একটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি না, টু প্লাস ভার্বের V1, টু প্লাস ভার্বের V1 ইকাল টু হচ্ছে ইনফিনিটিভ। তো খাইতে, যাইতে, পড়িতে ইত্যাদি হচ্ছে ইনফিনিটিভের মধ্যে পড়ে। এই অর্থাৎ জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এইগুলো যে সেন্টেন্সে বসবে একটা ভার্বের সঙ্গে আইএনজি বা ইডি, ইএনডিটি ইত্যাদি যুক্ত হচ্ছে কিন্তু ভার্বের মতো আর কাজ করছে না, তখন সেটা হয় নাউনের মতো কাজ করছে বা অ্যাডজেক্টিভের মতো বা টু প্লাস V1 যুক্ত হচ্ছে। তো এরকম যখন বোঝানো হবে তখন সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বটা আরেকবার বলে দিই না, ফাইনাইট ভার্ব হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্যের মেন ভার্ব হিসেবে কাজ করবে বা একটা টেন্স ক্যারি করবে এবং অর্থাৎ তার মধ্যে অবশ্যই একটা টেন্স থাকবে আর বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করতে সাহায্য করবে, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। তো চলো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। তো সাপোজ একটা এক্সাম্পল আমি লিখছি, he went out to buy pencil। এই সেন্টেন্সটা দেখো, হি ওয়েন্ট আউট টু বাই পেন্সিল, সে বেরিয়ে গেছিল টু বাই পেন্সিল, পেন্সিল কিনতে। তো এখানে দেখো দুটো ভার্ব আছে, ওয়েন্ট আর একটা হচ্ছে বাই। তো এরপর দেখো এই দুটো ভার্বের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে না, হি ওয়েন্ট, গো ওয়েন্ট, গো ওয়েন্ট ভার্বের কোন ফর্ম এটা, ভার্বের V2 ফর্ম এটা, ভার্বের V2 ফর্ম এটা, যে সে ওয়েন্ট আউট বেরিয়ে গিয়েছিল। তাহলে এটার মধ্যে একটা টেন্স আছে, তাই তো? এই যে ওয়েন্ট ভার্বটার মধ্যে অবশ্যই একটা টেন্স ক্যারি করছে। তারপরে কি দেখো, হি ওয়েন্ট আউট, সে বেরিয়ে গিয়েছিল, এটা কিন্তু একটা সেন্টেন্স প্রকাশ করছে। যদি আমরা এই পার্টটাকে বাদ দিই, এই পার্টটাকে আমরা বাদ দিলাম, দেখা যাচ্ছে হি ওয়েন্ট আউট, সে বেরিয়ে গিয়েছিল। এটা তাহলে কি না, এটা একটা টেন্স ক্যারি করছে প্লাস একটা কমপ্লিট সেন্স প্রকাশ করতে সাহায্য করছে। তাহলে একটা যে ফাইনাইট ভার্ব তাহলে ফাইনাইট ভার্বের কাজটা কি না, ফাইনাইট ভার্বের কাজ হচ্ছে টেন্স ক্যারি করবে, বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করতে সাহায্য করবে। তাহলে এই যে ওয়েন্ট ভার্বটা, এটা কিন্তু দুটো যে টার্মস, সেই টার্মসটাকে ফুলফিল করছে। তাহলে এই ওয়েন্টটা কি না, এই ওয়েন্টটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব হচ্ছে এই ওয়েন্টটা। আর V2 ফর্মে আছে মানে কি না, V2 ফর্মে আছে মানে সিম্পল পাস্ট টেন্স আছে। তারপরটা দেখো যে টু বাই পেন্সিল, পেন্সিল কিনতে, যে হি ওয়েন্ট আউট, সে বেরিয়ে গেছিল টু বাই পেন্সিল, পেন্সিল কিনতে। তো এখানে যে বাইটা কোনো টেন্স ক্যারি করছে কি না, এটা কোনো টেন্স ক্যারি করছে না। কি জন্য না, এটা যেমন কি আছে, ওয়েন্ট আউট বেরিয়ে গিয়েছিল, V2 ফর্মে আছে সিম্পল পাস্ট টেন্স আছে, যে হি ওয়েন্ট আউট, সে বেরিয়ে গেছিল। কিন্তু এটার মিনিংটা কি, যে টু বাই পেন্সিল, পেন্সিল কিনতে। তাহলে এটা কি কোনো টেন্স ক্যারি করছে, এর মধ্যে কোনো টেন্স না, এটা দেখতে ভার্বের মতো কিন্তু কোনো টেন্স ক্যারি করছে না। তারপর কি মিনিং প্রকাশ করছে না, টু বাই কিনতে। তাহলে টু প্লাস ভার্বের V1 মানে আমরা কি জেনেছি না, টু প্লাস ভার্বের V1 মানে হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি না, নন ফাইনাইট ভার্বের একটা পার্ট। তাহলে এই টু বাইটা আর একটু দেখে নাও, যে টু বাই পেন্সিল, পেন্সিল কিনতে। যদি আমরা এই পার্টটাকে বাদ দিয়ে দিই, আমি যদি এই পার্টটাকে কেবলমাত্র লিখি টু বাই পেন্সিল, এটা কি কোনো কমপ্লিট সেন্স প্রকাশ করছে, পেন্সিল কিনতে, এটা মিনিং হচ্ছে পেন্সিল কিনতে। তো কোনো কমপ্লিট সেন্স প্রকাশ করছে কি, কমপ্লিট সেন্স প্রকাশ করতে পারছে না, এর মধ্যে কোনো টেন্সও নেই। তাহলে এটা ফাইনাইট ভার্বের মধ্যে পড়লো কি, পড়লো না। তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের কি এটা না, নন ফাইনাইট ভার্বের যে তিনটে ভাগ, জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, তার মধ্যে কোনটা পড়লো, যে টু প্লাস ভার্বের V1 মানে হচ্ছে ইনফিনিটিভ। নন ফাইনাইট ভার্বে এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। নন ফাইনাইট ভার্বে এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। বোঝা গেল? তাহলে ফাইনাইট ভার্ব কি না, ফাইনাইট ভার্ব হলো সেই ভাবটা যেটা একটা বাক্যের মেন ভাব হিসাবে টেন্স ক্যারি করবে বা তার মধ্যে অবশ্যই একটা টেন্স থাকবে আর বাক্যের অর্থটা সম্পূর্ণ করতে সাহায্য করবে, সেটাই হবে ফাইনাইট ভাব। তাহলে এই যে এরপর আসা যাক আমাদের যে আলোচ্য বিষয় সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সে কি অবশ্যই একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভাব থাকবে। তাহলে আমরা দেখি যে এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স বটে কিনা। তো হি ওয়েন্ট আউট
টু বাই পেন্সিল। তো এখানে আমরা কি আছে সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, প্রোনাউন এখানে হিটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। আর ওয়েনটাকে আমরা ফাইনাইট ভাব পেয়ে গেলাম, তাহলে সাবজেক্ট আছে, ফাইনাইট ভাব আছে, তাহলে এটা আমরা একটা সিম্পল সেন্টেন্স উদাহরণ। এরপর দেখো যে টু বাই পেন্সিল এইটা কি না, অনেক সময় একটা সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভাবের পাশাপাশি একটা নন ফাইনাইট ভাব থাকতেও পারে। তো এখানেও আছে টু বাই পেন্সিল, পেন্সিল কিনতে, এটা হচ্ছে নন ফাইনাইট ভাব। তো এটা কোনো ব্যাপার নাই, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। এরপর একটা এক্সাম্পল দেখাই যেখানে কেবলমাত্র একটা ফাইনাইট ভাব আছে, নন ফাইনাইট ভাব নেই, সেরকম একটা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল দেখাই। যেমন ধরো দ্য হেডমাস্টার টিচার্স আস ইংলিশ। তো এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের প্রথম ভার্ব কোনটাকে আমরা খুঁজে বার করবো। এই সেন্টেন্সের ভার্ব কোনটা? তো এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে টিচ। টিচটা হচ্ছে ভার্ব, এই সেন্টেন্সের ভার্বটা হচ্ছে টিচ। তো টিচের কোন ফর্মে আছে না, টিচ হচ্ছে V1 ফর্মে আছে, টিচ হচ্ছে V1 ফর্মে আছে। তো এখানে এস কি জন্য ব্যবহার করা হলো, এস এই কারণে ব্যবহার করা হলো যে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হেডমাস্টার, সেই জন্য এস বা এস যোগ করা হলো। তো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য হেডমাস্টার, এটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট পাওয়া গেল নাউন, দ্য হেডমাস্টার হচ্ছে নাউন সাবজেক্ট। আর টিচার্স হচ্ছে কি না, টিচার্স হচ্ছে V1 ফর্মে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে। তাহলে এই যে টিচ ভাবটা, এই ভাবটা একটা টেন্স ক্যারি করছে, যেহেতু টেন্স ক্যারি করছে এবং বাক্যের মিনিংটাকে প্রকাশ করছে। দেখো দ্য হেডমাস্টার টিচার্স, যে শিক্ষক হেডমাস্টার মশাই শিক্ষা দেন, তাহলে টেন্সও ক্যারি করছে, মিনিংও প্রকাশ করছে। তাহলে এটা কী হবে, এই টিচটা হচ্ছে ফাইনাইট ভাব। সাবজেক্টও আছে হেডমাস্টার, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, ফাইনাইট ভাব পেয়ে গেলাম। তাহলে এটা কী হবে, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। বোঝা গেল? তাহলে এরপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যে কমপ্লেক্স সেন্টেন্স কি? না, এই কমপ্লেক্স সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট কম্বাইন্স ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ উইথ অ্যাট লিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ। যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, আর একটা কি না, আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকছে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখন আমাদেরকে জানতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি আর ডিপেন্ডেন্ট ক্লজটাই বা কি। না, প্রথমে একটু আলোচনা করা যাক যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে নিয়ে। তো ইন্ডিপেন্ডেন্ট মানে কি না, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন, অর্থাৎ যেটা স্বাধীনভাবে থাকতে পারে। যেমন আমরা দেখবে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস, ঠিক সেরকম ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীনভাবে যেটা থাকতে পারবে। ক্লজ কি? তা ক্লজের সম্পর্কে একটু ধারণা দেওয়া দরকার। না, ক্লজ হচ্ছে একটা সেন্টেন্স ও বাক্যের একটা অংশ, যে অংশটা মধ্যে অবশ্যই একটা ফাইনাইট ভাব থাকবে, যে অংশটা বাক্যের মিনিং প্রকাশ করতে সাহায্য করবে, আর সেটাই হচ্ছে একটা সেন্টেন্স ও বাক্যের সেই পার্টটাকে বলা হচ্ছে ক্লজ। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে সেই ক্লজ বা সেই বাক্যের পার্টটা, যে পার্টটা স্বাধীনভাবে থাকতে পারবে, সেই পার্টটা স্বাধীনভাবে থাকতে পারবে, সেটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ যে পার্টটা ডিপেন্ডেন্ট হবে না, অর্থাৎ কারোর উপর নির্ভর করবে না, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজের উপর যাকে নির্ভর করে থাকতে হবে না, সেটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা নাম হচ্ছে মেন ক্লজ, অর্থাৎ যে ক্লজটা কার উপর নির্ভর করবে না, নিজেই স্বাধীনভাবে থাকতে পারবে, মেন ক্লজ। সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা নাম হচ্ছে মেন ক্লজ, এবং আরও একটা নাম আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল মানে কি না, একটা কলেজ বা ইনস্টিটিউশনের যে হেড তাকে বলা হচ্ছে প্রিন্সিপাল, প্রধান। ঠিক সেরকম একটা সেন্টেন্সের যে ক্লজটা প্রধান বা মেন, সেটাকেই বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। বোঝা গেল? তাহলে এরপর দেখো ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট মানে কি না, ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভর করে, নির্ভরকারী,
কার উপর নির্ভর করবে না যে ক্লজটা নিজে স্বাধীনভাবে থাকতে পারবে না। যেমন আমরা কি দেখলাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে কি না এই ক্লজটা নিজে স্বাধীনভাবে থাকতে পারবে, যে কার উপর ডিপেন্ড করে না, যে কার কোনো পরোয়া করে না, নিজেই স্বাধীনভাবে থাকতে পারবে, নিজেই মিনিং প্রকাশ করতে পারবে, নিজের ওরই মধ্যে একটা ফাইনাইট ভাব থাকবে। সেই জন্য এটা একটা সেন্টেন্স ও বাক্যের মেন ক্লজও বা মেন বাক্যাংশ বলা হয়, বা এটাকেই বলা হয় প্রিন্সিপাল ক্লজ। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ কি না, ডিপেন্ডেন্ট ক্লজ ঠিক প্রিন্সিপাল ক্লজের মতো নয়, কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মতো নয়। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে একে নির্ভর করে থাকতে হবে, যে কারোর উপরে নির্ভর করে থাকবে। কার উপর নির্ভর করে থাকবে না ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর। মানে ডিপেন্ডেন্ট ক্লজকে সবসময় ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করে থাকতে হবে, নিজে কখনো স্বাধীনভাবে থাকতে পারবে না। তো সেই জন্য এর কি না বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করতে পারে না ডিপেন্ডেন্ট ক্লজ। তো ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে কি পড়ে না নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলো সব হচ্ছে এই ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে পড়ে। এই ডিপেন্ডেন্ট ক্লজকে সবসময় ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরকারী ক্লজ বলা হয়, কারণেই যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর সবসময় নির্ভর করে থাকে। তো চলো একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। I know that you will come. I know that you will come. কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে একটা নাউন ক্লজ দিয়ে যুক্ত করা হয়েছে, এগুলো আমরা সব পরে জানবো। তো আই নো দ্যাট ইউ উইল কাম, এই সেন্টেন্সটা দেখো যদি ভাগ করা হয় দুটো পার্ট বেরোবে। প্রথম পার্টটা কি না, প্রথম পার্টটা হচ্ছে আই নো, আর দ্বিতীয় পার্টটা কি না, দ্বিতীয় পার্টটা হচ্ছে দ্যাট ইউ উইল কাম, যে সে আসবে। এরপর প্রথম পার্টটা দেখো, তাকাও যে আই আছে আর নো আছে। আইটা কি না, আই হচ্ছে একটা প্রোনাউন, কি হিসাবে ব্যবহার হয়েছে এখানে না এই যে সেন্টেন্স বা বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো তারপরে একটা ভার্ব আছে, এটা ফাইনাইট না নন ফাইনাইট সেটা আমাকে প্রুভ করতে হবে আগে। তো এই সে সেন্টেন্স এই যে ভার্বটা ফাইনাইট না নন ফাইনাইট, নো আই নো আমি জানি, তাহলে এর মধ্যে দেখো একটা অবশ্যই টেন্স আছে, তাই না? কি টেন্স আছে না, কি কোন ফর্মে আছে, V1 ফর্মে আছে। V1 ফর্মে থাকা মানে কি সিম্পল প্রেজেন্ট টেন্স, একটা টেন্স ক্যারি করছে আমি জানি। তাহলে আইটা কি হলো সাবজেক্ট, নোটা কি হলো না ফাইনাইট ভাব। তো ফাইনাইট ভাব আমরা কি জানি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করবে, আর তার মধ্যে অবশ্যই একটা ফাইনাইট ভাব থাকবে এবং কার উপর নির্ভর করে থাকবে না। তাহলে এখানে ফাইনাইট ভাব পেয়ে গেলাম, আই নো আমি জানি একটা মিনিং প্রকাশ করছে। যদি এই পার্টটাকে আমি বাদ দিয়ে দিই, যদি এই পার্টটাকে বাদ দিয়ে দেওয়া হয়, দিয়ে আই নো এই পার্টটাকে আমি যদি লিখি আই নো আমি জানি, এটা একটা কমপ্লিট সেন্স প্রকাশ করছে, অর্থাৎ বাক্যের বাকি যে অংশটা তার উপর নির্ভর করে থাকতে হচ্ছে না। তাহলে এটা একটা এই যে পার্ট, এই পার্টটাকে তাহলে আমরা কী বলবো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না ডিপেন্ডেন্ট ক্লজ না, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, তাই তো? তাহলে এই পার্টটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই পার্টটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এরপর দেখো দ্যাট হি উইল কাম, যে সে আসবে, যে সে আসবে। তো যে সে আসবে যদি এই অংশটাকে আমি বাদ দিয়ে দিই, যে আমি যদি এটাকে লিখি দ্যাট হি উইল কাম, যে সে আসবে, তাহলে এটা কি কোনো কমপ্লিট সেন্স প্রকাশ করছে? কমপ্লিট সেন্স প্রকাশ করছে না যতক্ষণ না আমি এই আই নোটাকে ব্যবহার করছি। যতক্ষণ আমি এই আই নোটাকে এর আগে ইউজ করছি ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু একটা মিনিং প্রকাশ করছে না, কমপ্লিট মিনিং প্রকাশ করতে পারছে না। কার উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে না, এই আই নো অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে, সেই জন্য এই পার্টটাকে বলা হচ্ছে বা এই বাক্যাংশটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে তাহলে দুটো পার্ট পাওয়া গেল, একটা পার্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট কি জন্য আবার বলি না, ক্লজ হচ্ছে একটা বাক্যের পার্ট বা অংশ, একটা বাক্যের অংশ। তো এখানে দেখো দুটো পার্ট পাওয়া গেল, তাহলে তাহলে এই পার্টে কি আছে না, যেহেতু ফাইনাইট ভাব আছে, একটা নিজে স্বাধীনভাবে থাকতে পারছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের বৈশিষ্ট্য বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের বৈশিষ্ট্য, সেই জন্য এই পার্টটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যে পার্টটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া থাকতে পারে না সেই পার্টটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এই পার্টটাকে এখানে দেখালাম যে
ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে আই নোটাকে ছাড়া থাকতে পারছে না, সেই জন্য এই পার্টটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কি না, এটা হচ্ছে একটা নাউন ক্লজের এক্সাম্পল। তো নাউন ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে একটা পার্ট। তো এই যে এই সেন্টেন্সের মধ্যে তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেলাম, ডিপেন্ডেন্ট ক্লজ পেলাম। তো আমাদের এই এক্সাম্পলটা কিসের জন্য দেওয়া হয়েছিল, এটা কমপ্লেক্স সেন্টেন্সের জন্য। তো এটা কি প্রকৃষ্ট কমপ্লেক্স সেন্টেন্সের একটা উদাহরণ কি, আর একবার আমরা দেখে নিলাম। এ কমপ্লেক্স সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট কম্বাইন্স ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ উইথ অ্যাট লিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ। যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অবশ্যই থাকবে আর ডিপেন্ডেন্ট ক্লজ কমপক্ষে একটা থাকবে। মানে এটা এই সেন্টেন্সের মধ্যে কি আছে, একটা আছে, দুটোও থাকতে পারে, তিনটেও থাকতে পারে। তো কমপক্ষে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে একটা পেয়ে গেছি আমরা, তাহলে এটা একটা কমপ্লিট কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। নেক্সট দেখো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড মানে কি বললাম না, যৌগিক বাক্য। যৌগিক মানে কি, যোগ, যুক্ত হবে। যৌগিক মানে হচ্ছে যুক্ত হবে যেখানে। তো এখানে দেখো এ কম্পাউন্ড সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যাট লিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন্ট বাই এ কমা, সেমিকোলন অর কনজাংশন। যে কম্পাউন্ড সেন্টেন্স তাকেই বলা হচ্ছে যে যেটা অ্যাট লিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে যেখানে কমপক্ষে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটু আগে বুঝিয়ে দিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি, মানে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। তো সেরকম দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটা নয় কিন্তু, যে কমপক্ষে দুটো, মানে সেটা তিনটেও হতে পারে, চারটেও হতে পারে। তো কমপক্ষে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। জয়েন্ট বাই, সেটা যোগ হবে কি করে না, কমা দিয়ে যোগ হতে পারে। অর্থাৎ একটা মেন ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কমা দিয়ে যুক্ত হতে পারে, যোগ হতে পারে, বা কি যে যুক্ত হতে পারে সেমিকোলন দিয়ে, সেমিকোলন কম এরকম সেমিকোলন। আর কনজাংশন, কনজাংশন কি না, কনজাংশন হচ্ছে অ্যান্ড, বাট, অর, সো, আইদার অর, নিদার নর, এইগুলো হচ্ছে কনজাংশন। এইগুলো দিয়ে যুক্ত হতে পারে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমাদের মনে রাখতে হবে কি না, কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলে, কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলে কি করতে হবে না, অবশ্যই কমপক্ষে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে। তো চলো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। আই রিয়েলি need to go to work, but I am too sick to go. But I am too sick to but I am too sick to drive. যে I really need to go to work, যে আমার সত্যিকারে প্রয়োজন কাজে যেতে। বাট আই এম টু সিক টু ড্রাইভ, কিন্তু আমি এতই অসুস্থ যে গাড়ি চালাতে পারছি না। তো এই যে সেন্টেন্সটা থেকে দেখাও, এই সেন্টেন্সের দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু থাকতে হবে, তবেই এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হবে। তো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কী করে খুঁজবো না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে অবশ্যই একটা করে ফাইনাইট ভার্ব থাকবে। তো সেই সেন্টেন্স দুটোকে যদি ভাগ করা হয়, দেখো দুটো সেন্টেন্স বলছে আই রিয়েলি নিড গো টু ওয়ার্ক, আর একটা হচ্ছে বাট আই অ্যাম টু সিক টু ড্রাইভ। তো এখানে আই রিয়েলি নিড টু গো টু ওয়ার্ক, এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা বলবো, ফাইনাইট ভার্ব কোনটা না, এখানে দেখো দুটো ভার্ব আছে, নিড আছে একটা, গো আছে একটা, কিন্তু কোনটা ফাইনাইট ভার্ব না, দেখো আই রিয়েলি নিড, আমার প্রয়োজন, নিড V1 ফর্মে আছে, আর টেন্স করি করছে যে আমার আই রিয়েলি নিড, যে আমার সত্যিকারের প্রয়োজন। কি প্রয়োজন, টু গো যেতে, টু প্লাস ভার্বের V1 আমরা আগে শিখলাম, টু প্লাস ভার্বের V1 হচ্ছে ইনফিনিটিভ অর্থাৎ নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা কোনো টেন্সের মধ্যে টেন্স ক্যারি করছে কি না, টেন্স ক্যারি করছে না। যেহেতু টেন্স ক্যারি করছে না, এটা কোনো ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে না। তাহলে এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব কোনটা, নিডটা। তাহলে নিড ফাইনাইট ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আই রিয়েলি নিড টু গো টু ওয়ার্ক। তারপরটা দেখো আই এম টু সিক টু ড্রাইভ, যে আমি এতই অসুস্থ যে গাড়ি চালাতে পারছি না। তাহলে এই সেন্টেন্সের মধ্যে ভাব কোনটা, এই সেন্টেন্সে হচ্ছে মেন ভাব হিসাবে লিঙ্কিং ভাব, লিঙ্কিং ভাবটাই মেন ভার্বের কাজ করছে, যেহেতু এখানে কোনো অ্যাকশন ভাব নেই। তো আই অ্যাম টু সিক টু ড্রাইভ, যে আমি এতই অসুস্থ গাড়ি চালাতে পারছি না। তাহলে এই সেন্টেন্সে ফাইনাল ভাব কোনটা না, অ্যামটা। তাহলে প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কি অবশ্যই একটা ফাইনাইট ভাব থাকতে হবে, এখানে একটা ফাইনাইট ভাব আমরা পেয়ে গেলাম। তাহলে এটাও একটা
প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উদাহরণ। তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পেয়ে গেলাম। দেখো, আই রিয়েলি নিড টু গো টু ওয়ার্ক আর আই অ্যাম টু সিক টু ড্রাইভ। এরপর কি না, কম্পাউন্ড সেন্টেন্স হতে গেলে কমা, সেমিক্লোন অথবা কনজাংশন দিয়ে যুক্ত হবে। এখানে কি আছে না বাট। বাটটা কি না, বাটটা হচ্ছে কনজাংশন। তো এই বাট কনজাংশন দিয়ে যুক্ত করা হয়েছে। তাহলে এটা দেখো, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পেয়ে গেলাম, কনজাংশন বাট দিয়ে যুক্ত হলো। তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল। কোঅর্ডিনেটিং কনজাংশন কি জন্য না, বাট দিয়ে যেহেতু যুক্ত হচ্ছে সেই জন্য এটাকেও বলা যেতে পারে কোঅর্ডিনেটিং কনজাংশন। তো আমরা যেটা শিখলাম সেটা কি না, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুই বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে যুক্ত হবে, সেটাই হবে কম্পাউন্ড। কোঅর্ডিনেটিং দুই বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং যেটা কোনো কনজাংশন, কমা এবং সেমিক্লোন দিয়ে যুক্ত হবে, সেটাই হবে কম্পাউন্ড সেন্টেন্স। তো আশা করি এই যে তিনটে সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেটা বুঝতে পেরেছ। এরপরের ক্লাসে আমরা সিনথেসিস অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের সমন্বয়, অর্থাৎ দুটো বা তিনটে বাক্য থেকে কেমন করে একটা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবো। ফর মোর ক্লাসেস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইফ ইউ আর satisfied with my class, please like it and share with your friends.